সৌমিতা দাশগুপ্তের লেখা গল্প একটি মেয়ের গল্প। ক্লাস 5 থেকেই আমি হোস্টেলে মানুষ। আভিজাত্য আর বনেদিয়ানা তকমায় জড়িয়েছিল আমাদের ব্যানার্জি পরিবার। যে গ্রামে আমাদের বাড়ি সেখানকারই একটা সরকারি হাসপাতালে আমার বাবা ডাক্তার আর মা সরকারি স্কুলের শিক্ষিকা ছিলেন। ছেলেকে কনভেন্ট শিক্ষিত করতে না পারলে চলবে না, এরকম একটা ধ্যান ধারণার বশবর্তী ছিলেন আমার মা, বাবা, দাদু, ঠাকুরমা সকলেই। তাই আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও খুব ছোট বয়সেই আমাকে চলে যেতে হয়েছিল দার্জিলিংয়ে সেন্ট জোসেফে। হোস্টেলের ছুটি হলে বাবা গিয়ে নিয়ে আসতেন। ফেরার সময় প্রচণ্ড কান্না পেত, কিন্তু মা বাবার প্রতি প্রচণ্ড অভিমানে আমি কাঁদতাম না। যাই হোক, আজকের এই গল্প আমাকে নিয়ে নয়, যাকে নিয়ে আমার এই গল্প তাকে আমি প্রথম দেখেছিলাম আমার এক কাকার বিয়েতে। তার নাম দিঘি। আমি তখন ক্লাস 12-এ পড়ি। জয়েন্টে ভালো রেজাল্ট করতেই হবে এরকম একটা ধারণার বীজ আমার মনের গভীরে পুঁতে দিয়েছিলেন আমার বাবা মা ও পরিবারবর্গ। তাই প্রতাপ কাকুর বিয়ে হচ্ছে জেনেও আসবো নাই ঠিক করেছিলাম, কিন্তু বাবা বললেন 2 দিনের জন্য হলেও আসতে হবে, পরে ফিরে গিয়ে পড়ার সময় একটু বাড়িয়ে নিলেই চলবে। আসলে তারা যদি কিছু আদেশ করতেন সেক্ষেত্রে পড়াশোনায় ফাঁকি দেওয়া অনায়াসেই চলতে পারত, কিন্তু আমার নিজের প্রয়োজনে পড়াশোনায় ফাঁকির কথা চিন্তা করাও ছিল অপরাধ। প্রতাপ কাকু হলো আমার বাবার এক পিসতুত ভাই। ঠিক আমাদের বাড়ির পাশেই তাদের বাড়ি। সেই সুবাদে আমাদের দুটো বাড়ি ভিন্ন হলেও ভিতরকার মিলমিশ ছিল প্রায় একই বাড়ির মতো। সেদিন বিয়ে মিটে যাওয়ার পর আমাদের বরযাত্রীদেরকে প্রতাপ কাকু শ্বশুর এসে বললেন, আমার নিজের বাড়ি খুব একটা দূরে নয়, আসুন আমার বাড়ি দেখে যান, আবার কবে আসবেন তার ঠিক নেই। সবাই আমরা ওনার পিছন পিছন চললাম হৈ হৈ করতে করতে। বিয়ে বাড়ির মজাই আলাদা, তার উপরে যদি সেটা নিজের বাড়ির বিয়ে হয় তাহলে তো কোনো কথাই নেই। হোস্টেল জীবন কাটাতে গিয়ে অনেক ছোট ছোট আনন্দ থেকে আমি বঞ্চিত থাকি, তাই যেটুকু আনন্দ আমার জন্য বরাদ্দ থাকে তার সবটুকুই আমি উপভোগ করি। একটু দূর থেকেই দেখা গেল আলোর মালা গলায় জড়িয়ে আলোকিত হয়ে দাঁড়িয়ে রয়েছে 3তলা বাড়িটি। বাড়িতে ঢুকতেই দেখলাম সদর দরজার সামনেই দাঁড়িয়ে আছে একটি 15-16 বছরের মেয়ে। প্রতাপ কাকু শ্বশুর তাকে জিজ্ঞেস করলেন, মানদা মাসি কোথায়? মুখ নিচু করেই সে উত্তর দিল, ভিতরে। অবাক দৃষ্টিতে চেয়ে রইলাম তার দিকে। বিয়ে বাড়ির আলোক ছটা তার রূপের কাছে ফিকে হয়ে গিয়েছিল সেদিন। বিয়ে বাড়ির সাজ নেই তার অঙ্গে, খুব সাধারণ একটা ঘরোয়া চুড়িদার পরা, মাথায় হালকা খোঁপা, চোখে কাজল পর্যন্ত নেই। জানি না শুধুমাত্র আমার কাছেই তাকে সেদিন এত সুন্দরী লেগেছিল কিনা। জুতোর ফিতে বাঁধার নাম করে একটু পিছিয়ে গেলাম সবার থেকে। সবাই ঢুকে যাওয়ার পর আরো একবার তার দিকে তাকালাম। সে তখন শূন্য দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে রয়েছে। বাড়ি থেকে বেরোনোর সময়ও তাকে দেখলাম, ওই একইভাবে দরজার সামনে দাঁড়ানো। কিন্তু কে ও? কাউকে প্রশ্ন করতে পারলাম না। একটা মেয়ে সম্পর্কে হঠাৎ করে কাউকে প্রশ্ন করা বোধহয় আমার রুচিতে বেঁধেছিল সেদিন। ভেবেছিলাম বৌভাতের দিন আসবে হয়তো। অনেক খুঁজেছি, কিন্তু না, তাকে দেখতে পাইনি। হোস্টেলে আমাদের সহপাঠিনীদের বা আমার নিচু ক্লাসের অনেক মেয়েকেই আমি দেখেছি, তাদের কারোর প্রতি কখনো কোনো আগ্রহ বোধ করিনি, কিন্তু ওই মেয়েটির প্রতি কি জানি একরাশ মুগ্ধতা নিয়ে ফিরে গিয়েছিলাম হোস্টেলে। ফিরে গিয়েও কেন জানি না সেই মেয়েটার মুখটা কিছুতেই ভুলতে পারছিলাম না। তারপর কেটে গেছে অনেকগুলো দিন। জয়েন্ট এন্ট্রান্স এক্সামে একটা ভালো র্যাঙ্ক করার পর হায়দ্রাবাদের একটা নামকরা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলাম। অ্যাডমিশন নেওয়ার পর ক্লাস শুরু হতে কিছুদিন বাকি ছিল তখন, তাই ছুটি কাটাবো বলে আবার এলাম গ্রামের বাড়িতে। হঠাৎ রাস্তায় দেখা প্রতাপ কাকুর সাথে। জড়িয়ে ধরলো আমাকে, বলল, দারুণ রেজাল্ট করেছিস টিটু, আমরা খুব খুশি হয়েছি। আমাকে সবাই টিটু বলে ডাকলেও আমার ভালো নাম তুহিন, তুহিন ব্যানার্জি। আমিও তো একটা খুশির খবর পেলাম এখানে এসে, একটু হেসে বললাম, হ্যাঁ রে, সামনের মাসেই ডেট দিয়েছে তোর কাকিমার। জোর করে সেদিন আমাকে নিজের বাড়ি নিয়ে গিয়েছিল প্রতাপ কাকু। পিসি ঠাম্মা, কাকিমা সবাই আমার রেজাল্টে খুব খুশি। কাকিমা বললেন, কি খাবে বলো? আমি মাথা নাড়িয়ে বললাম, কিছু খাবো না, দুপুরবেলায় মা জোর করে অনেক কিছু খাইয়েছে, শুধু 1 কাপ চা খেতে পারি। দিঘি, 1 কাপ চা নিয়ে আয় তো, কড়া করে বানাবি।
পিসি ঠাম্মা কারোর উদ্দেশ্যে বলল। কিছুক্ষণ পরে যে চা নিয়ে ঢুকলো তাকে দেখে আমি চমকে উঠলাম। আমার মনটা হঠাৎ ভালো লাগায় ভরে গেল। কিন্তু ও এখানে এলো কি করে? তার মানে কাকিমাদের সাথে কি কোনো সম্পর্ক আছে মেয়েটার? কিছুই বুঝতে পারছি না। জিজ্ঞেস করাটাও ঠিক হবে কিনা বুঝছি না। চায়ের কাপটা নামিয়ে দিয়ে চলে গেল দিঘি। কাকু কাকিমা পিসি ঠাম্মা টুকটাক কথা বলেই চলেছে আমার সাথে। আমি হুঁহা উত্তর দিচ্ছি, আর মনে মনে ভাবছি মেয়েটার কথা কিভাবে জিজ্ঞেস করা যায়। চোখ নাক কান বুঝে জিজ্ঞেস করেই ফেললাম, আচ্ছা কাকিমা, এই মেয়েটিকে বোধহয় সেদিন তোমাদের বাড়ি দেখতে গিয়ে দেখেছিলাম। কেউ হয় তোমাদের? কাকিমার মুখ দেখে মনে হলো আমার প্রশ্ন শুনে খুব একটা খুশি হলো না, শুধু মাথা নেড়ে বলল হ্যাঁ। আর কি করে কথা বাড়াবো সেটাই ভাবছিলাম। আমার নিজের দাদার মেয়ে। কাকিমা নিচু স্বরে বললেন, মানে তুমি ওর পিসি হও? কিন্তু যতদূর আমার মনে পড়ছে আমি ওকে বিয়ে বাড়িতে দেখিনি, বা বউ ভাতেও আসেনি। তোমাদের বাড়িতে দেখেছিলাম। কথাটা বলে ভাবছিলাম বেশি কথা বলে ফেললাম কি না, অহেতুক কৌতূহল দেখিয়ে ফেললাম না তো। কাকিমা একটা দীর্ঘশ্বাস ফেললেন। ও আমার বিয়ের সময় ওই বাড়িতে উপস্থিত ছিল না। নিজের মুখে বলতে খুব খারাপ লাগে জানো তো। মেয়েটা বড় অপায়া গো। ওর জন্মের ঠিক 3 মাস বাদেই একটা অ্যাক্সিডেন্ট আমার দাদা বৌদি দুজনেই মারা যান। আমাদের বাড়িতে তখন দুঃখের কালো ছায়া। এই ঘটনা কেন ঘটলো, কেন আমাদের সাথে এরকম হলো, এই নিয়ে সারাক্ষণ মা কেঁদেই চলেছেন। আমার থেকে আমার দাদা বেশ অনেক বছরের বড়। বলতে পারো আমার আর এক বাবা ছিল আমার দাদা। এত তাড়াতাড়ি আমি দাদার স্নেহ থেকে বঞ্চিত হয়ে যাব ভাবিনি। যাই হোক, বাবা ডেকে পাঠালেন আমাদের গুরুদেবকে। তিনি ভালো করে বাড়ি দেখে শুনে বললেন, এক অশুভ শক্তির ছায়া পড়েছে আমাদের বাড়িতে। আর সেই অশুভ শক্তি হলো দিঘি। ওর কুষ্টি বিচার করে জানা গেল ওর জন্মে অনেক দোষ আছে। ওর ছায়া যেখানে পড়বে সেই বাড়ির কোনোদিন শুভ হতে পারে না। অথচ ওইটুকু বাচ্চা, কি করব ওকে নিয়ে? বাবা বললেন অনাথ আশ্রমে দিয়ে আসি, আর কোনো ক্ষতি আমি সহ্য করতে পারবো না। আমাদের বাড়ির উঠোনেই একটা ঘর ছিল, সেখানে মানদা মাসি থাকতো। আমাদের রান্না বান্না আর ঘরে টুকটাক কাজ করে দিত মাসি। আমার বৌদিও চাকরি করত, তাই দিঘির দেখভাল জন্মের পর থেকে মানদা মাসি করত। গুরুদেবের বিধান শুনে সে বলল, ওর ছায়া তোমাদের উপর পড়বে না, ওকে আমাকে দাও, আমার কাছে ওকে রাখবো। অনেক চিন্তা করে মানদা মাসির কথা মেনে নেওয়া হলো। সেই থেকে ও মানদা মাসির সাথেই থাকে। মানদা মাসি বাবাকে বলে কয়ে আমাদের ওখানে একটা সরকারি স্কুলে ওকে ভর্তি করে দিয়েছিল। মিথ্যে বলবো না, মাথাও খারাপ ছিল না। ভালো নাম্বার পেয়ে মাধ্যমিক পাশ করেছে এই বছর। আমারও সামনের মাসে ডেট। ওকে তাই একটু নিয়ে এসেছি, হাতে হাতে যেন কাজ করতে পারে এই জন্য। কাকিমার কথাগুলো শোনার পর মুখ থেকে আর কোনো শব্দ বার করতে পারছিলাম না। যতদূর জানি কাকিমা অনেক শিক্ষিত। এটাকে কি শিক্ষা বলে? অপয়া বলে সত্যি কিছু হয়? ধিক্কার জানাবো এদের। ছি। আজ উঠি কাকিমা। আর কিছু বলার মতো প্রবৃত্তি সেদিন আমার হয়নি। বেরোনোর সময় দেখলাম দিঘি সবজি কাটছে। ঘরের কাজ করার সময় সে অপয়া হয় না। তার হাতের জলটা খাবারটা খেতে গেলেও সে অপয়া হয় না। শুধু তার ছায়া বাড়ির উপর পড়লেই সে বাড়ির শুভ হয় না। হায় রে আমাদের সমাজ। বেরিয়েই আসছিলাম, প্রতাপ কাকু পিছন থেকে ডাকলো। আমিও যেদিন প্রথম দিঘির কথা শুনলাম তোরই মতো মনের অবস্থা আমারও হয়েছিল, প্রতিবাদও করেছিলাম। কিন্তু শ্বশুরবাড়ির সাথে অকারণে একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছিল। এখন আর সেজন্য কিছু বলি না রে। নিজেকে একজন মানুষ ভাবতে আমার ঘেন্না হচ্ছিল। কেন জানি না দিঘির জন্য অদ্ভুত একটা কষ্ট অনুভব করছিলাম। বাড়িতে গিয়ে মাকে বললাম, প্রতাপ কাকুর বাড়িতে একটি মেয়ে দেখলাম, ওর পরিচয় তুমি জানো? মা রেড়ে করে উঠল, হ্যাঁ সব জানি। নতুন জায়গায় পড়াশোনা করতে যাচ্ছিস, এখন এইসব নিয়ে কথা না বললেও তোর চলবে। স্পষ্ট করে জিজ্ঞেস করলাম মাকে, অপয়া বলে কি সত্যি কিছু হয় মা? তুমি তো একজন শিক্ষিকা, তোমার কি মনে হয়? শোন, মেয়েটার কিছু তো একটা দোষ আছে বল, নয়তো জন্মের কয়েক মাসের মধ্যেই মা বাবা দুজনে একসাথেই। কি আশ্চর্য যুক্তি এদের। দিঘির বাবা মার যতটা আয়ু ধার্য ছিল ততটাই তারা বেঁচেছেন, তাতে দিঘির কি দায়?
কাকিমার মুখে ওই সমস্ত কথা শোনার পর ওদের বাড়ি যাবার ইচ্ছেটাই মরে গিয়েছিল আমার। কিন্তু দিঘিকে একবার দেখার ইচ্ছেটাও প্রবলভাবে নাড়া দিচ্ছিল আমাকে। আর মাত্র কয়েকদিন বাদে নতুন জায়গায় নতুন পরিবেশে আমাকে চলে যেতে হবে। যে কয়টা দিন আছি, যে কটা দিন অন্তত একবার হলেও দিঘির সাথে দেখা হোক, এটাই আমার মন চাইছিল। যেতাম প্রতিদিন একবার করে। না, কথা হয়নি কখনো তার সাথে, তবে দেখতাম তাকে। দিঘিরও কয়েকবার আমার সাথে চোখে চোখ পড়ে গিয়েছিল, নামিয়ে নিয়েছিল সাথে সাথে চোখ। কিছু বলতে চেয়েও কখনো বলতে পারিনি, সুযোগ হয়নি। যেদিন চলে যাব ঠিক তার আগের দিন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে ভিজতে আমার বরাবরই ভালো লাগে। আজ বৃষ্টি উপভোগ করব বলে ছাদে গিয়েছি। এমন সময় দেখি দিঘি খুব তাড়াহুড়ো করে ছাদ থেকে জামা কাপড় তুলছে। আবার চোখে চোখ পড়ে গেল। এই প্রথম কথা বলল সে নিজে থেকে। বৃষ্টিতে ভিজছেন কেন? ঠান্ডা লেগে যাবে। আমি কিছু বলার আগেই সে তাড়াহুড়ো করে নেমে গেল। মনটা হঠাৎ করেই যেন খুব ভালো হয়ে গেল আমার। যাওয়ার দিন প্রতাপ কাকুদের সাথে দেখা করতে গেলাম। দিঘি দরজা খুলেছিল। ওরা কেউ নেই তো। আজ ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট। আপনার পিসি ঠাম্মাও নেই, মন্দিরে পুজো দিতে গেছেন। দিঘিকে কখনো একা পাবো ভাবিনি। আমি বললাম, আমি একটু অপেক্ষা করছি ওদের জন্য। আজ চলে যাব তো, একটু দেখা করে যাই। চোখ তুলে তাকালো দিঘি। হয়তো জিজ্ঞেস করতে চাইছিল কোথায় যাচ্ছে। আমি নিজেই বললাম তাকে, ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। ছোটবেলা থেকেই হোস্টেল থেকে পড়ছি। এখনও সেই হোস্টেল থেকেই পড়াশোনা করতে হবে। তুমিও তো শুনলাম মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছ, আর পড়লে না কেন? মাথা নিচু করে নিচু স্বরে বলল, আমাকে আর কে পড়াবে? তুমি পড়াশোনা করতে ভালোবাসো? যতটা সম্ভব পারল মাথা হেলিয়ে বলল, ভীষণ। আমি কাকিমার সাথে কথা বলবো। আবার পড়াশোনা করবে? ওর সম্পর্কে কেউ ভাবনা চিন্তা করতে পারে এটাই বোধহয় ওর কাছে অস্বাভাবিক ছিল। অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল আমার দিকে। আমার হয়ে আপনি কথা বলবেন? হ্যাঁ, বলবো। কেন বলবো না? না থাক, আপনি বসুন, আমি চা করে দিচ্ছি। আমার সাথে বেশিক্ষণ কথা বলবেন না, আপনার ক্ষতি হতে পারে। কি মনে হলো হঠাৎ ওর হাতটা ধরে বললাম, তুমিও নিজেকে অপয়া ভাবো? ঘটনার আকস্মিকতায় ও কিছুটা ঘাবড়ে গেল। না, অপয়া বলে কিছু হয় না। ব্যাস এইটুকুই। আর কথা বাড়েনি সেদিন, কারণ পিসি ঠাম্মা চলে এসেছিল। হোস্টেলে ফিরে মেয়েটাকে কিছুতেই ভুলতে পারছিলাম না। তার কথা মনে পড়লেই মনটা বিষণ্ণতায় ছেয়ে যেত। এটাকে কি বলে? ভালোবাসা? যাই হোক, পড়াশোনা শুরু করলাম মনোযোগ দিয়ে। ভালো রেজাল্ট করতেই হবে। খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে, নয়তো দিঘির হয়ে লড়াই করা যাবে না। সে বছর পড়াশোনার চাপে আর বাড়ি যেতে পারিনি। মেয়েটার কথাও কাউকে আর জিজ্ঞেস করতে পারিনি সংকোচে। বাড়ি যেতে তখনও অনেক দিন বাকি। মেয়েটার খবর খুব জানতে ইচ্ছে করছিল। মাকে ফোন করলাম। প্রতাপ কাকু ছেলেটা কেমন আছে গো? হামা দিতে শিখে গেছে? মাও উচ্ছ্বসিত হয়ে বলতে শুরু করলো প্রতাপ কাকুর ছেলের কথা। খুব দুষ্টু হয়েছে, খুব মিষ্টি করে হাসে, কেউ বকলে আবার ঠোঁট ফুলিয়ে দেয়। এইসব টুকটাক অনেক কথা। ছেলে খুব দুষ্টু হয়েছে বলছো, কাকিমা সামলাতে পারে তো, নাকি দিঘি আছে? কথাটা বলেই উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলাম। মা একটু থেমে বলল, ও, তোকে বোধহয় বলা হয়নি রে, দিঘির বিয়ে হয়ে গেছে, এই মাস 6 হলো। হৃৎপিণ্ডের টিকটিক শব্দটা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল আমার। মনের ঘরে যে ভালোবাসার অনুভূতিটাকে তালাচাবি দিয়ে রেখেছিলাম, সেটা তাহলে চিরকালের জন্য বন্দী হয়েই থাকলো। অসম্ভব কষ্ট হচ্ছিল একটা। দুই একটা কথা বলে ফোনটা রেখে দিয়েছিলাম। পরের দিন প্রতাপ কাকুকে ফোন করেছিলাম। বলেছিলাম মায়ের মুখে শুনলাম দিঘির কথা, কোথায় বিয়ে হয়েছে ওর। প্রতাপ কাকু বলল, আমি অনেক বাধা দিয়েছিলাম জানিস তো, ওরা শুনল না। ওর থেকে বয়সে প্রায় অনেকটাই বড়। বিশ্বাস কর, আমি বিয়েতে যাইনি, মন্দিরে বিয়ে হয়েছিল। ছেলে কি করে না করে আমি কিছু জানতেও চাইনি। নিজের শ্বশুর বাড়ি, বুঝতেই পারছিস তো। বেশি কটু কথা বলতেও পারি না। প্রতিবাদ করেছিলাম, কোনো ফল হয়নি। তারপরে 2 বছর আমি আর যাইনি বাড়ি। ভালো লাগতো না, কেন জানি না। মা আর বাবা এসে মাঝে ঘুরে গিয়েছিল। চাকরি পেলাম,
বেশ মোটা মাইনে চাকরি, হায়দ্রাবাদে পোস্টিং হলো। মা বলল, অনেক দিন আসিস না, জয়েন করার আগে একবার অন্তত ঘুরে যা। ভালো না লাগলেও মায়ের কথা ফেলতে পারিনি। গ্রামের বাড়িতে গেলাম মাসখানেকের জন্য। প্রতাপ কাকুর বাড়িতেও গেলাম। কাকু ছিল না। কাকিমাকে জিজ্ঞেস করলাম, দিঘি ভালো আছে? আর বলো না গো, মেয়েটার কথা। এই মাস দুয়েক হলো ওর বরটা মারা গেল গো। আমাদের গুরুদেবের কথা অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। আঁতকে উঠলাম আমি। বেশ বুঝতে পারছি মেয়েটার উপর দিয়ে কি ঝড় বইছে। আগে নিজের বাড়ির লোক বলতো, এখন শ্বশুর বাড়ির লোকও বলছে হয়তো ওকে অপয়া। মেয়েটা যে সাংঘাতিক যুদ্ধ করছে সেটা বলা বাহুল্য। হঠাৎ করে আমার খুব ভয় করতে লাগলো। এত কষ্ট সহ্য করতে পারবে তো মেয়েটা? আত্মহত্যার পথ বেছে নেবে না তো? ও কোথায় আছে কাকিমা এখন? শ্বশুর বাড়িতেই? না গো, শ্বশুর বাড়িতে রাখে কখনো? এমন হয় অপয়া মেয়েকে? ওই মানদা মাসির ঘরেই রয়েছে আবার। আর এক মুহূর্ত সময় নষ্ট করলাম না আমি। বাড়ি থেকে বেরিয়ে এসে প্রতাপ কাকুকে ফোন করলাম। অফিসে ছিল প্রতাপ কাকু। দেখা করলাম গিয়ে। স্পষ্ট করে সরাসরি বললাম, তোমার একটু সাহায্য লাগবে আমার। কি সাহায্য বল? কাকিমার মুখে আমি সব শুনেছি। আমাকে তোমার শ্বশুর বাড়ি নিয়ে চলো, আমি দিঘির সাথে দেখা করব। অবাক হয়ে কাকু জিজ্ঞেস করলো, ওর সাথে দেখা করে কি করবি? আমি ওকে বিয়ে করব কাকু। ও নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে। একটা মেয়ে এত কিছু সহ্য করবে কি করে? কোন দিন হয়তো শুনবো ও নিজেকে শেষ করে দিয়েছে। যা করার আমাকে তার আগেই করতে হবে। পাগল হয়েছিস তুই? মাথা ঠিক আছে? কোথায় তুই আর কোথায় ও? তার মধ্যে শুনতে পাচ্ছিস ওদের গুরুদেব কি বলেছেন? তুমি বিশ্বাস করো সব কথা? আমার বিশ্বাসে কিছু যায় আসে না। অনর্থ করিস না টিটো। তোর মা বাবা সহ্য করতে পারবে না। আমার সঙ্গে ওদের সম্পর্ক খারাপ হোক, এটা আমি কখনোই চাই না। তোমার কথা কেউ জানতে পারবে না। শুধু একবার তুমি আমার সাথে দিঘির কথা বলিয়ে দাও। তারপরের ঘটনা খুব সংক্ষিপ্ত। যথারীতি দিঘির সাথে কথা বলি। দিঘির মুখে শুনি ওর বরের চরিত্র ভালো ছিল না, অনেকের সাথে রিলেশন ছিল। শাশুড়ির মুখে দিঘি শুনেছিল ছেলেকে ঘরমুখো করার জন্যই নাকি তার এই বিয়ের আয়োজন। ছেলে ঘরমুখো হয়নি, তার জন্য প্রচুর অপমান সইতে হয়েছে তাকে। খুব খারাপ রোগের শিকার হয়েছিল তার বর। কিছুদিনের মধ্যেই সব শেষ। আবার অপয়ার তকমা। আমি বিয়ে করতে চাই শুনে সে অবাক হয়ে গিয়েছিল। আমাকে জানিয়ে দিয়েছিল এটা কখনোই সম্ভব নয়। আমার মতো একটা ছেলের জীবন সে কিছুতেই নষ্ট করতে পারবে না, কারণ সে অপয়া। তাকে রাজি করাতে আমার সময় লেগেছিল। তারপর বাড়িতে কথা বলি, স্পষ্ট করে জানাই সব। বাবা জানিয়ে দিলেন আমার মুখ আর দেখবেন না। মা বললেন আত্মহত্যা করবেন। সব কিছুর জন্য আমি তৈরি ছিলাম। আমি আমার সিদ্ধান্তে অনড় ছিলাম। শুধু মনে মনে অদৃশ্য দেবতাকে স্মরণ করেছিলাম সেই প্রথমবার। বলেছিলাম, ভালো রেখো আমার মা বাবাকে, তোমাদের দায়িত্বে রেখে যাচ্ছি। নির্দিষ্ট দিনে রেজিস্ট্রি করে দিঘিকে সঙ্গে নিয়ে এয়ারপোর্টে এলাম। দিঘির চোখে মুখে বিস্ময়। ওর জীবনে প্রথম সুখের মুহূর্ত, প্রথম প্লেনে চড়া। আনন্দে ওর দুচোখে শুধু জলের ধারা বয়ে চলেছিল। আমি ওকে আবার কলেজে ভর্তি করিয়ে দিয়েছিলাম। এমএসসি পর্যন্ত পড়েছিল ও। না, চাকরি করেনি। বলেছিল এবার মা হতে চায়। একটা মেয়ে আমাদের। মেয়ে হওয়ার খবর নিজের মুখে মাকে ফোন করে জানিয়েছিলাম। বলেছিলাম, যে যার নির্দিষ্ট আয়ু নিয়ে আসে। দিঘির মা বাবা মারা গিয়েছিল, সেটা অবশ্য খুবই কষ্টের। এতে দিঘির কোনো দোষ ছিল না। আমি শুনেছি দিঘির বাবা খুব জোরে বাইক চালাতেন। তার নিজের দোষেই তার মৃত্যু। আর অপবাদের বোঝা বয়ে বেড়াতে হয়েছে দিঘিকে। এরপর ওর স্বামী নিজের স্বভাব দোষেই অসুখের শিকার হয়েছিল। এতেও দিঘির কোনো দোষ ছিল না মা। নিজেদের বৃদ্ধ বয়সে আমার মা বাবা নিজেদের ভুল বুঝতে পেরেছিলেন। আমার মেয়ে নিজে ফোন করে তাদেরকে আমাদের কাছে আসতে বলেছিল। নাতনির কথা ওনারা ফেলতে পারেননি। শেষ সময়টা আমাদের কাছেই ছিলেন ওনারা। দিঘির ব্যবহারে তারা মুগ্ধ হয়েছিল। যতদিন ওনারা বেঁচে ছিলেন, দিঘি নিঃস্বার্থভাবে তাদের সেবা করে গিয়েছে। মা বাবা ওকে প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন। আমার এইটুকুই সান্ত্বনা। ওর সব না পাওয়াগুলোকে আমি আমার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিতে পেরেছিলাম। আজ দিঘিকে বিদায় করার সময় এসেছে। সমস্ত ঘটনাগুলো ছবির মতো তাই আমার মনের গভীরে ভিড় করে আসছে।
লাল টকটকে বেনারসি, মাথায় চওড়া করে সিঁদুর পরে খুব সুন্দর লাগছে আমার দিঘিকে। মেয়ে জামাই খবর পেয়ে চলে এসেছে আজ সকালে। কাল রাতে প্রতিদিনের মতো আমরা গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে আমি উঠলাম, কিন্তু ও আর উঠল না। একটু পরেই সবাই ওকে নিয়ে যাবে। তবে আমি জানি দিঘি আমাকে ছেড়ে ওখানে একা থাকতে পারবে না। ব্যাস, আর কিছুদিনের অপেক্ষা, তারপর আমিও যাব ওর কাছে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।